বহু জল্পনা কল্পনার পর অবশেষে ভারতের এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডটা অন এয়ার হলো। গতকাল মুম্বাইতে ভারতের টি-20 টিমের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব আর চিফ সিলেক্টর অজিত আগারকার যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে ওই এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছে। তবে গত দুইটা এশিয়া কাপের মতো 17 জনের স্কোয়াড নয়, আইসিসি টুর্নামেন্টের মতো 15 জনের স্কোয়াডই তারা ঘোষণা করেছে। তবে 5 জন খেলোয়াড়কে ওই স্ট্যান্ড বাই বা ব্যাকআপ প্লেয়ার হিসেবে রাখা হয়েছে। ওই ইঞ্জুরি রিপ্লেসমেন্টের যদি কোনো প্রয়োজন হয় পরবর্তীতে টুর্নামেন্ট চলাকালীন, সেখান থেকে তারা অনায়াসে রিপ্লেস করে নিতে পারবে ওই 5 জন খেলোয়াড়ের মধ্যে থেকে। তাহলে প্রথমে আমি 15 জনের চূড়ান্ত স্কোয়াডটা আপনাদেরকে বলে শোনাই ক্যাটাগরি ওয়াইজ। তাহলে ব্যাটারদের তালিকায় চলে আসবেন ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব, ভাইস ক্যাপ্টেন হিসেবে পিক করা হয়েছে শুভমান গিলকে। তার আবারও আর কি বলতে গেলে প্রায় 1 বছর পর টি-20 টিমে প্রত্যাবর্তন ঘটলো এই এশিয়া কাপের মধ্য দিয়ে। তিলক ভার্মা রয়েছেন আর রিঙ্কু সিং। অলরাউন্ডারদের তালিকায় রয়েছেন হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, আকসার প্যাটেল আর অভিষেক শর্মা। উইকেট কিপারদের তালিকায় রয়েছেন ওই সঞ্জু স্যামসন আর ওই জিতেশ শর্মা। আর বোলারদের লিস্টে রয়েছেন জসপ্রীত বুমরা, আশদীপ সিং, হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদব। এটাই হচ্ছে ভারতের এশিয়া কাপের চূড়ান্ত 15 জনের স্কোয়াড। আর এছাড়া 5 জন ওই ব্যাকআপ ক্রিকেটার বা ওই স্ট্যান্ড বাই হিসেবে যাদেরকে নেওয়া হয়েছে তারা হলেন যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব জুরেল আর রিয়ান পরাগ। আমি দু একদিন আগেই একটা 17 জনের যে স্কোয়াড দিয়েছিলাম আপনাদেরকে, তার সাথে খেয়াল করে দেখুন খুব একটা কিন্তু তফাৎ নেই। একটা মাত্র স্পটই এই জায়গায় মেলেনি। হার্ষিত রানা মানে চূড়ান্ত স্কোয়াডে ঢুকে গেছেন। যার সবচেয়ে বড় কম্পিটিটর মনে করা হচ্ছিল প্রসিদ্ধ কৃষ্ণাকে, তিনি কিন্তু মানে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেলেন না, তবে তাকে স্ট্যান্ড বাই খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে। মানে এই জায়গাটা নিয়ে আমার প্রশ্ন তুলতে ইচ্ছা করছে যে হার্ষিত রানা ঠিক কিসের ভিত্তিতে এই এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেলেন। আপনি যদি খেয়াল করে দেখেন হার্ষিত রানা কিন্তু মানে ভারতীয় দলের হয়ে টি-20 ম্যাচ খেলার অভিজ্ঞতা তার একেবারেই নেই। একটা মাত্র ম্যাচই তিনি খেলেছিলেন সেই ইংল্যান্ডের এগেনস্টে, যে পার্টিকুলার ম্যাচে তিনি কনকাশন সাব হিসেবে নেমে 3টা উইকেট নিয়েছিলেন। ম্যাচ উইনিং পারফরমেন্স ডেফিনেটলি করেছিলেন বলতে হবে, কিন্তু ওই এক ম্যাচের পারফরমেন্স দিয়ে তো আপনি তাকে মানে চূড়ান্ত স্কোয়াডে নিয়ে নেবেন এই এশিয়া কাপের মতো এত বড় একটা টুর্নামেন্টে, এটা তো নিশ্চয়ই হতে পারে না। আর তার উপর সবচেয়ে বড় কথা, এর আগের আইপিএলটা হার্ষিত রানা কিন্তু একেবারেই ভালো যায়নি। তিনি 15টা উইকেট পেয়েছেন হয়তো ঠিকই, কিন্তু প্রচুর মার খেয়েছেন। তার বোলিং ইকোনমি প্রায় 11-র কাছাকাছি ছিল, একেবারেই নিজের লাইন লেন্থ প্রপারলি মেনটেন করে বোলিং করতে পারেনি। আর তার উপর এই রিসেন্ট পাস্টে চলা দিল্লি প্রিমিয়ার লিগেও কিন্তু হার্ষিত রানা বল হাতে একেবারেই ভালো ছন্দে নেই। আর তার সবচেয়ে বড় কম্পিটিটর যাকে মনে করা হচ্ছিল প্রসিদ্ধ কৃষ্ণা, তিনি কিন্তু এর আগের আইপিএলে পার্পেল ক্যাপ উইনার ছিলেন, হায়েস্ট উইকেট টেকার হয়েছিলেন, 25 উইকেট শিকার করেছিলেন। অসংখ্য মানে ম্যাচ তিনি গুজরাট টাইটান্সকে বল হাতে ভালো মতো পারফরমেন্স করে জিতিয়েছিলেন। তার ওই ভ্যারিয়েশনগুলো মানে তিনি বারংবার ওই জায়গায় মানে প্রডিউস করে ব্যাটারদেরকে যথেষ্ট টাফ টাইম দিয়েছেন। মানে টি-20-র জন্য একদম এই মুহূর্তে পারফেক্টলি সুইটেবল বোলার ছিলেন এই বুমরার পরে এই প্রসিদ্ধ কৃষ্ণা। তো মনে করা হচ্ছিল প্রসিদ্ধ কৃষ্ণা হয়তো রেসে হার্ষিত রানার চাইতে অনেকটাই এগিয়ে থাকবেন, কিন্তু আমাদের সবাইকে চমকে দিয়ে এই জায়গায় হার্ষিত রানাই শেষ পর্যন্ত মানে চূড়ান্ত স্কোয়াডে ঢুকে গেলেন। আমি মনে করি এই জায়গায় হেড কোচ গৌতম গম্ভীরের অনেক বড় একটা ইনফ্লুয়েন্স রয়েছে, বলতে পারেন কিছুটা দিল্লি লবি বা কেকেআর লবির সৌজন্যেই ওই হার্ষিত রানাকে তিনি টিমে ঢুকিয়েছেন। কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণাই এই চূড়ান্ত স্কোয়াডে ঢোকার ডেফিনেটলি যোগ্য দাবিদার ছিলেন ওভার হার্ষিত রানা, যদি আপনি রিসেন্ট পাস্টের ফর্মের দিক থেকে জাজ করে দেখেন। আর এছাড়া স্ট্যান্ড বাই তালিকায় যে 5 জন খেলোয়াড় রয়েছে তাদেরকে নিয়েও আমার খুব একটা প্রশ্নচিহ্ন তোলার জায়গা বা অবকাশ নেই, একটা স্পট ছাড়া। রিয়ান পরাগ, তিনি কোত্থেকে এলেন? আউট অফ নো হ্যার তিনি চলে এলেন এই মানে এশিয়া কাপের স্ট্যান্ড বাই তালিকায়। এখানে তো শ্রেয়াস আয়ারের থাকাটা উচিত ছিল বলে আমি মনে করি। রিয়ান পরাগকে আপনারা খেয়াল করে দেখুন, এর আগের বছর জিম্বাবুয়ে আর বাংলাদেশের এগেনস্টে ভারত যে 2টা সিরিজ খেলেছিল, সেই 2টা টি-20 সিরিজে তিনি খেলেছিলেন, পারফর্মও মোটামুটি করেছিলেন, কিন্তু তারপর মানে তিনি চোটের কারণে হোক বা অন্য কোনো রিজনে হোক মানে তারপর বাদ পড়ে গেছিলেন। সাউথ আফ্রিকা আর ইংল্যান্ড এই 2টা টি-20 সিরিজে তিনি কিন্তু খেলেননি। তো তারপর হঠাৎ করে তার আবার এশিয়া কাপে প্রত্যাবর্তন ঘটলো, চূড়ান্ত স্কোয়াডে না হলেও স্ট্যান্ড বাই খেলোয়াড়ের তালিকায় তো তিনি রয়েছেন। আর এই জায়গায় মানে শুভমান গিলকে নিয়ে যখন সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল ওই চিফ সিলেক্টর অজিত আগারকার আর ওই ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবকে, তখন তারা বলেছেন শুভমান গিল ভাইস ক্যাপ্টেন হিসেবে কামব্যাক করেছেন। আর তারা ব্যাখ্যাটা এরকম দিয়েছেন যে এর আগের যে সিরিজটা শুভমান গিল খেলেছিল ওই শ্রীলঙ্কার মানে ট্যুরে, সেখানে তিনি কিন্তু সূর্যা কুমার যাদবের ভাইস ক্যাপ্টেন ছিলেন। তো সেইটার সাথে সামঞ্জস্য রেখেই তারা মানে গিলকে যেমন এই স্কোয়াডের মানে প্রত্যাবর্তন করিয়েছেন, তেমনি অ্যাট দ্য সেম টাইম ওই ভাইস ক্যাপ্টেন্সিটাও তার হাতেই তুলে দিয়েছে। তো সেটা না হয় মানলাম যৌক্তিক একটা বিষয়, ঠিক আছে। শুভমান গিল টেস্ট টিমের ক্যাপ্টেন, তো সেই প্রেস্টিজিয়াস একটা বিষয়ের দিক থেকে আপনি যদি কাউন্ট করে দেখেন তাহলে শুভমান গিল মানে টি-20 টিমের ভাইস ক্যাপ্টেন মানে পাওয়ার একজন যোগ্য দাবিদার। এছাড়া তিনি ভবিষ্যতের যে ক্যাপ্টেন হতে চলেছেন সেই বার্তাটা কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্ট দিয়ে রাখলো বলতে পারেন। আর রিসেন্ট পাস্টে তিনি আইপিএলে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন, তবে এই জায়গায় তাকে টাফ কম্পিটিশন দিতেই পারতেন যশস্বী জয়সওয়াল আর শ্রেয়াস আয়ার, যে দুজনের মানে সিলেকশন না হওয়া নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে প্রচুর প্রশ্ন রয়েছে। তবে শ্রেয়াস আয়ারের সিলেকশন না হওয়া নিয়ে অজিত আগারকার সাংবাদিকদের বলেছেন
যে শ্রেয়াস আয়ারকে তারা কোথায় জায়গা দেবেন, কার পরিবর্তে শ্রেয়াস আয়ারকে সুযোগ দেবেন। তবে তিনি এমনটাও বলেছেন যে শ্রেয়াস আয়ারকে মানে তার সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এইখানেই আমার প্রশ্নটা, যে রিয়ান পরাগের পরিবর্তে শ্রেয়াস আয়ার তো ডেফিনেটলি ওই স্ট্যান্ড বাই তালিকাতে জায়গা পেতেই পারতেন। 15 জনের স্কোয়াডে না হোক, 20 জনের স্কোয়াডে তো তিনি জায়গা পেতেই পারতেন। মানে শ্রেয়াস আয়ার এর আগের আইপিএলটা এত ভালো খেলেছেন, 600-র উপর রান করেছেন, তার ব্যাটিং গড় থেকে শুরু করে স্ট্রাইক রেট সব কিছুই কিন্তু শুভমান গিলের চাইতে বেটার ছিল। তার উপর তার ক্যাপ্টেন্সিও ছিল অনবদ্য, ব্রিলিয়ান্ট। ভাইস ক্যাপ্টেন্সি পাওয়ার এসেও কিন্তু শ্রেয়াস আয়ার এই জায়গায় প্রবলভাবে এগিয়ে থাকলেও থাকতে পারতেন। তো সব কিছু মিলিয়ে শ্রেয়াস আয়ারের মতো এরকম একজন কমপ্লিট প্যাকেজকে বাদ দিয়ে দল গড়াটা আসলেই যে কতটা যুক্তিযুক্ত হলো সেটা নিয়ে কিন্তু যথেষ্ট এখনও প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। আর এই জায়গায় ওয়াশিংটন সুন্দরের মানে এক্সক্লুশন যে হয়ে গেল স্কোয়াড থেকে, তাকে ওই স্ট্যান্ড বাই তালিকায় পাঠিয়ে দেওয়া হলো, এটা নিয়েও কিন্তু আমার একটু দ্বিধাদ্বন্দ্ব বা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। কারণ মানে ব্যাকআপ ক্রিকেটারের যদি আপনি কাউন্ট করে দেখেন, মানে আকসার প্যাটেলের ব্যাকআপ হিসেবে এই জায়গায় ওয়াশিংটন সুন্দর একদম পারফেক্টলি তাকে রিপ্লেস করতেই পারতেন। হ্যাঁ, দুজনকে হয়তো একসাথে খেলানো সম্ভব হতো না, কিন্তু আকসার প্যাটেল যে সব ম্যাচেই ভালো পারফর্ম করবেন, তিনি যে বল হাতে বা ব্যাট হাতে একেবারে ফর্মের পিকে থাকবেন এশিয়া কাপে, সেরকমটা তো আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারেন না। তারও তো খারাপ ফর্ম আসতেই পারে। তো যদি 2টা ম্যাচে বা প্রথম 3টা ম্যাচে খারাপ খেলেন আকসার প্যাটেল, তাহলে তো তাকে পরবর্তীতে কন্টিনিউ করানোর আর কোনো মানেই হয় না। তখন তো তাকে রিপ্লেস করতেই পারতেন একদম লাইক ফর লাইক সাবস্টিটিউশন হিসেবে ওই ওয়াশিংটন সুন্দর। তো ওয়াশিংটন সুন্দরকে স্ট্যান্ড বাই তালিকায় পাঠিয়ে দিয়ে যে আসলেই কতটা মানে মানে লাভ হলো ভারতের টিম ম্যানেজমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। কারণ টুর্নামেন্টের মাঝপথে একমাত্র ইনজুরি ছাড়া আপনি কোনো রিপ্লেসমেন্ট কিন্তু নিতে পারবেন না। আর আকসার প্যাটেল যদি টুর্নামেন্টের মাঝপথে বাই চান্স খারাপ ফর্মের মধ্যে পড়ে যান, তাহলে তাকে রিপ্লেস করার মতো ওই প্রপার স্পিনিং অলরাউন্ডার যিনি ব্যাটিংটা আবার বেশ ভালো মতো করতে পারেন, এই এক প্লেয়ারের অভাবে কিন্তু ভারতকে বেশ ভালো মতো ভুগতে হলেও হতে পারে। তো শুরুতেই আমি যেটা বলছিলাম যে একটা স্পট নিয়ে আমার মধ্যে কিছুটা ডাউট রয়েছে। হার্ষিত রানার পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে ভারতের সিলেক্টররা বা ভারতের টিম ম্যানেজমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে এই জায়গায় সিলেক্ট করলেও তারা করতে পারতো। হার্ষিত রানাকে আমার মনে হয় না যে এই স্কোয়াডের জন্য একদম পারফেক্টলি সুইটেবল, কারণ অলরেডি কিন্তু 2জন প্রপার পেস বোলার রয়েছেন, বুমরা আর আশদীপ সিং। আর এছাড়া 2জন পেস বোলিং অলরাউন্ডার রয়েছেন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে। আর দুবাইয়ের যা কন্ডিশন, তাতে করে এত পেস বোলার নিয়ে খেলে আলটিমেটলি কিন্তু কোনো লাভ নেই। এখানে স্পিনাররাই কিন্তু ম্যাচ উইনার হিসেবে বা গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব ডেফিনেটলি রয়েছেন, তারা ঠিকই, কিন্তু ওয়াশিংটন সুন্দর যদি এই মানে চূড়ান্ত স্কোয়াডটায় থাকতেন, আমি আবারও বলছি আকসার প্যাটেল যদি কোনোভাবে টুর্নামেন্টের মাঝপথে খারাপ ফর্মের মধ্যে বা ব্যাট প্যাচের মধ্যে পড়ে যান, তাহলে তাকে কিন্তু পারফেক্টলি ওই টুর্নামেন্টের মাঝপথেই রিপ্লেস করতেই পারতেন স্কোয়াড থেকে ওয়াশিংটন সুন্দর। আর যে সুযোগটা ভারতের টিম ম্যানেজমেন্ট কিন্তু আসন্ন এশিয়া কাপে আর পাবে না বললেই চলে। তো আপনাদের কেমন লেগেছে ভারতের এশিয়া কাপের 15 জনের এই চূড়ান্ত স্কোয়াডটা? আর আমার বলা এই পয়েন্টগুলোর সাথে আপনারা কি একমত হবেন? কমেন্টে জানান।